নতুন সকালের সূচনা হয়েছে পৃথিবীতে। তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের স্নিগ্ধ বাতাস আর জিমিনের গলা ছেড়ে বাজখায় চিৎকার, সবকিছুই অনুপস্থিত আজ। টিভি ঘুরে ঘুমোচ্ছে। সকাল 9টায় অ্যালার্ম আস্তের ঘুম ভাঙাতে পারেনি। তেজে এখন পৃথিবীর উল্টো দিকে অবস্থান করছে। বাংলাদেশে এখন সন্ধ্যা রাত, তাই তো গত রাতে সে একদমই ঘুমাতে পারেনি, এপাশ ওপাশ করেছে শুধু। তার উপর গত রাতে তেজে সিংহের গুহায় ঘুমিয়েছিল। কি ভয়ানক ভেবেই এই ক্ষণে ক্ষণে গায়ে কাটা দিয়েছে। সকাল সকাল জিমিন বেরিয়ে গিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। বয়সের তুলনায় জিমিনের মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বের দিক থেকে জিমিন বরাবরই সচেতন। আসলে বাস্তবতা যার দরজায় যত হানা দেয় তত সে ম্যাচিউর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। তে মাত্র উঠেছে। বিছানায় শুয়ে শুয়ে আনমনে কি যেন ভাবছিল তে। ঠিক তখনই নিচ থেকে অপরিচিত এক পুরুষ কণ্ঠ তের কানে ভেসে এলো। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি উপরে উঠে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও কিছু বলতে যাবে, ঠিক তখনই উপর থেকে ভেসে এলো এক মেয়ের রিনরিনে কণ্ঠস্বর। হকচকিয়ে যায় লোকটা। এই বাড়িতে মেয়ে কোথা থেকে আসলো? আল্লাহ গো, ভুল অ্যাড্রেসে চলে আসনি তো? এখানে জেকে বলে কেউ থাকে না, আপনি ভুল বাসায় নক করেছেন। তের কথা মাঝপথে আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে জাঙ্কুকও বেরিয়ে এসেছে। জাঙ্কুক লম্বায় তের থেকে দ্বিগুণ। ওর মুখ ভঙ্গিমা দেখতে হলে তেকে মাথা উঁচু করে দেখতে হবে। তে এখন সেভাবেই তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে লাল মুখ, তাতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ জোয়াল ব্লেডের মতো ধারালো মনে হচ্ছে তের কাছে। লম্বা চুলগুলো ঘাড়ে কপালে এলোমেলো ভাবে পড়ে আছে, আর তার সাথে দুটো ভাসা ভাসা চোখ। দেখে বোঝাই যাবে না এ কোনো 30 বছরের পরিপূর্ণ যুবক হতে পারে। নিজের রুমে যাও। তের কাছে ব্যাপারটা এমন যে আমাকে বলছেন, কারণ জাঙ্কুকের দৃষ্টি তো এখনো সামনে, একইভাবে স্থির। গো ব্যাক টু ইওর রুম। জাঙ্কুকের শান্ত কণ্ঠে স্পষ্ট কঠোর আদেশ। আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই? অন্যের ঘরে ঢুকে এসে লোকটা জেগে জেগে বলে চেঁচাচ্ছে। ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে তে। জাঙ্কুকের ক্ষিপ্ত কণ্ঠে এবারতে ভয়ার্থ ঢোক গিলল। এক মুহূর্তের জন্য তের মনে হলো ও 8 বছর আগে সে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই মনে মনে বিড়বিড় করলো, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে। আশ্চর্য, আমি কি এখনো ছোট যে ওনাকে ভয় পাবো? কি হলো, কথা কানে যায়নি? যাব না। জাঙ্কুক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো। পরক্ষণেই বাজখাই কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ নয় তে। তে জাঙ্কুকের গলায় এতদিন পর নিজের সে ছোট্ট নামটা শুনে বুকের ভিতর কোনো কিছু যেন একটা টান অনুভব করলো। কেন যেন মনে হলো এই নামটা অনেক ভারী, অনেক কঠিন। কিন্তু সেসবে তে মাথা না ঘামিয়ে আপাতত জাঙ্কুককে তার কথার কাট কাট জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিল। ঠিক তখনই আগমন ঘটল নিচতলার সেই লোকটার। কিরে, দেখছিস না তখন থেকে ডাকছি, তবু পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? লোকটা এগিয়ে আসতেই জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। এই লম্বা চওড়া বডির অধিকারী জাঙ্কুকের পেছন থেকে তেইশের ছোট্ট রোগা শরীর তো দূরের কথা, তের ছায়াটা অতি দেখা যাচ্ছে না। কি চাই? চাই মানে আমেরিকার সুপার মডেল জিহদকে কি তোর ভিখারি বলে মনে হয় নাকি? না, তবে তোকে ছ্যাঁচড়া ঠিকই মনে হচ্ছে। তোরা সব কটা মিলে আবার আমার বাড়ির পাসওয়ার্ড হ্যাক করেছিস। এছাড়া উপায় কি? নক করলে তো জীবনে দরজা খুলিস না, ফোন ধরিস না, মেসেজ সিন করিস না, হুটহাট উধাও হয়ে যাস। আমার তো সন্দেহ হয় মাঝে মধ্যে জাঙ্কুক থেকে আসলেই মানুষ নাকি ভ্যাম্পায়ার। সত্যি করে বলতো। তো যা ইচ্ছা তাই ভেবে নে। এদিকে জাঙ্কুকের পেছন থেকে ছটফট করছে। জাঙ্কুকের হাতের কবজি এমন ভাবে ধরে আছে যার জন্য তুই নিজের রুমে অব্দি যেতে পারছে না। তোর পিছন থেকে ওটা কিরে জেগে? তোর ছায়া এত ছোট হলো কি করে? আর আমি নড়ছি বা কেন? আল্লাহ, সত্যি সত্যি তোকে ভূতে ধরেছে। আমি এক্ষুনি সবাইকে কল করে আসতে বলছি। জিহব এমন একটা মানুষ যাকে ক বললে কলিকাতা বুঝে ফেলবে। দেখা গেল সত্যি সত্যি সবাইকে বলে জাঙ্কুককে ভূতে ধরা বানিয়ে ফেলেছে। তারপর শুরু হবে জাঙ্কুককে নিয়ে গবেষণা।
তাই জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে সমস্ত রহস্য ভেদ করে হাত পেছন থেকে ছেড়ে দিল তের। জিহোপ জাঙ্কুকের পেছন দিকে চাইলো, দেখলো স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গড়নের একটা পিচ্চি মেয়ে লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুপাশে ঝুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? মনে মনে ভাবছে জিহোপ। তের গোল গোল টমেটোর মতো গাল দুটো হাত দিয়ে একবার টেনে দেওয়ার উদ্দেশ্যে জিহোপ যেই না হাত বাড়িয়েছে, ঠিক তখনই জাঙ্কুক থেকে রুমে ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এভাবে ধাক্কা কেন মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ বলে কথা। বাই দ্য ওয়ে, কেউ না। বাই এনি চান্স তুই মেয়েটার সাথে কিছু? জিহোপ কথা শেষ করতে পারলো না, তার আগেই জাঙ্কুক জিহোপের মুখে একটা কুসুম ছুঁড়ে মারে। মুখে লাগাম দে, তুই জানিস আই হেট ওমেন্স। তাহলে মেয়েটা কে? দেখে তো বাঙালি বলে মনে হচ্ছে। বললাম তো কেউ না, কাজের লোক ভাবতে পারিস। কথাটা বলে জাঙ্কুক হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম খেলতে শুরু করলো। ওই দিকে তে জাঙ্কুকের প্রতিটা কথা শুনেছে। ঢোক গিলার মতো সব অপমান গিলে ফেললো তে জানে মাকে সুস্থ করতে তেকে আরো অনেক অপমান সহ্য করতে হবে। ওই সময় ধাক্কা লেগে হাতটা বেশ খানিকটা ছিলে গেছে, রক্ত পড়ছে। তে নিজেই উঠে সেখানে ওষুধ লাগালো। তে বুঝতে পেরেছে এখন থেকে নিজের ক্ষত নিজেকেই ছাড়াতে হবে। আপাকে কিচ্ছুটি জানতে দেওয়া যাবে না। বেলা অনেক হয়েছে, এদিকে তের খিদে পেট চোচো করছে। এখন কিছু না খেলে প্রেসার ফল করবে। তে দরজা ঠেলে উকি দিতে দূর থেকে জিহোপ চেঁচিয়ে ওঠে, এই যে এলোকেশী, খেতে এসো। তে নিচে নেমে এলো। প্লেটের দিকে তাকিয়ে তের বিরক্তিতে চোখ মুখ খিচে এলো। এই ঘাস পাতা আর এক টুকরো মাংস, এটা দুপুরের খাবার হয় কি করে? ভাত নেই, ডাল নেই, তরকারি নেই। আমেরিকা এসেছি বলে কি এই ঘাস পাতা খেতে হবে নাকি? না। তে আলগোছে নিজের লম্বা চুলগুলো হাতে খোপা করে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। তারপর ফ্রিজ, ক্যাবিনেট হাতড়ে চাল ডাল যা পেল তা দিয়ে খিচুড়ি বসিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসা খিচুড়ির গন্ধে মোমো করে উঠল। কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। দোস্ত, খিচুড়ি কতদিন পর বাঙালি খাবার, লোভ সামলাতে পারছি না। এর মধ্যেই তে এক প্লেট খিচুড়ি এনে জিহোপের সামনে রেখে বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে। এক চামচ মুখে দিতেই আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয় জিহোপ। চেকে, তোর বোন তো ফাটাফাটি রান্না করে দোস্ত। এমন রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। জাঙ্কুক ক্রুদ্ধ কণ্ঠে এবার চেঁচিয়ে উঠল, ও আমার বোন না, ও আমার বোন হতেই পারে না। মানে? ও আমার বাপের দ্বিতীয় বউয়ের প্রথম পক্ষ। জি, উনি ঠিকই বলছেন। আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপের বোনই নই। আমার নাম কিম তাহ্যাং। আমি জন হোসক, সংক্ষেপে জিহোপ বলে ডাকতে পারো। তবে বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোমটাউন দার্জিলিং। সত্যি? দার্জিলিং? জানেন, দার্জিলিং এ ঘুরতে যাওয়া আমার অনেক দিনের ইচ্ছে। তাই কোথায় যাবে বলো? আমি তের মুখ থেকে কথা বের হওয়ার আগেই হাতের চামচটা ছুঁড়ে মারলো জাঙ্কুক মেঝেতে। আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না আর এসব চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আমি তোকে শেষবারের মতো বলছি, গট ইট? কিন্তু আমি যতদূর জানি আপনি নিজেও বাঙালি, তার উপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস, এতটুকু বলতেই জাঙ্কুক টেবিলে রাখা স্টেক কাটার ছুরিতে গলায় চেপে ধরলো। কি করছিস কি জেকে? একদম আমাদের মাঝে কথা বলতে আসবি না জিহোপ। জাঙ্কুক যেভাবে আমাদের শব্দটা বললো তাতে মনে হলো স্বামী স্ত্রী ঝগড়া করছে। কিন্তু জিহোপ ভালোই বুঝতে পেরেছে জাঙ্কুক থেকে অসম্ভব রকমের অপছন্দ করে। মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই ঠিক তাই করবি। আমার সামনে তোর এই তেজ দেখাতে আসবি না, তা না হলে তোর এই তেজ গলাতে জাঙ্কুকের 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। কথাটা বলেই জাঙ্কুককে ছেড়ে দিয়ে নিজের রুমে গিয়ে শব্দ করে দরজাটা আটকে দেয়। তেও আর এক মুহূর্ত না দেরিয়ে রুমে দৌড়ে চলে যায়।
জাঙ্কুক কেন যে এত রকচটা অস্বাভাবিক আচরণ করে তা জেহব ভেবে পায় না। জাঙ্কুকের এত রাগ হওয়ার কারণ কি? এই রাগ নিয়ে জাঙ্কুক কিভাবে যে কলেজের প্রফেসর হলো তাও জেহবের মাথায় ঢোকে না। সন্ধ্যায় জেহব চলে যাওয়ার সময় জাঙ্কুককে বলে, ভাই প্লিজ মেয়েটাকে আঘাত করিস না, বড্ড মিষ্টি মেয়েটা, তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে, তবুও ওকে টর্চার করিস না দোস্ত। জাঙ্কুক মুখে এক রহস্যজনক হাসি টেনে বলল, আর ইউ কিডিং মি? নিজের হার্টবিটকে কে আঘাত করে? কি বললি? কিছু না, তুই যা, আর দয়া করে এই ছুটির দিনে আমাকে জ্বালানো বন্ধ কর। নো ওয়ে, আবার দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডে, বাই। রাতে হঠাৎ করে কিছু বিরিয়ানি বাসায় পার্সেল হলো। জিমিন জাঙ্কুককে প্রশ্ন করলে জাঙ্কুক বলে সে অর্ডার দেয়নি, তবে পরবর্তীতে জাঙ্কুকই বলে হয়তো কোম্পানি থেকে ওয়েলকাম গিফট হিসেবে এটা পাঠানো হয়েছে। সেটা শুনে তে তো মহা খুশি। তে খুশিতে শুধু বিরিয়ানি খাচ্ছে, কারণ সারাদিন তেমন কিছু যে পেটে পড়েনি তে। অন্যদিকে কেউ একজন তের খাবার দিকে তাকিয়ে নিজের চোখে তৃষ্ণা মেটাচ্ছে। একে একে কেটে গেল 2 দিন। সারাদিন এভাবে একা রুমের মধ্যে থাকতে তার ভালো লাগছে না। জিমিন তো সকাল সকাল বেরিয়ে যায়, জাঙ্কুকও বাসায় থাকা না থাকা সমান। সে যে কখন আসে কখন যায় তাদের বোধগম্য নয়। এদিকে এই 2 দিনে বোগামের কথাতে একবারও মনে করেনি, প্রায় ভুলেই গেছিল। কিন্তু কেন? ভালোবাসা কি ভোলা যায়? তার মানে আমি কি ওনাকে ভালোবাসিনি? না না, কি সব ভাবছি। আগে যে করে হোক আমাকে বোগাম ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতেই হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ জেনি, একমাত্র জেনি বলতে পারবে বোগাম ভাই কোন ভার্সিটিতে ভর্তি হয়েছেন। এরপর অ্যাড্রেস নিয়ে সোজা বোগাম ভাইয়ের মুখোমুখি হব আমি। কথাগুলো ভেবে তে লজ্জায় নিজের মুখ চেপে ধরলো। তারপর ডায়েরির পাতা থেকে জেনির নম্বর লেখা কাগজটা ছিঁড়ে নিয়ে এক দৌড়ে নিচে চলে আসলো ল্যান্ডলাইন ফোনের কাছে। জাঙ্কুক তখন হলরুমে সোফায় বসে টি টেবিলের উপর পা তুলে রাইডিং ভিডিও গেমস খেলছে। এই লোকটার কি কোনো কাজ নেই? সারাদিন ভিডিও গেমস খেলেন? আবার হতেও পারে কোটিপতির বংশের একমাত্র উত্তরাধিকার বলে কথা, মিস্টার কুম্ভকর্ণ। কথাটা ভেবেই পেট ঠোঁট চেপে হেসে ওঠে। এদিকে জাঙ্কুক গেম পজ করে কয়েক সেকেন্ড তের দিকে তাকিয়ে ভুরু কুচকে গম্ভীর স্বরে বলল, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? আমি যে তোর থেকে বয়সে কত বড় সেটা খেয়াল নেই? এমনি অন্ধকার রুম, রুমে মনিটরের আলো ছাড়া আর কিছুই নেই, সব জানালা বন্ধ। এর মধ্যে জাঙ্কুকের কণ্ঠ বেশ ভয়ার্ত লাগলো তের কাছে। আপনার অফিস নেই? কোন অফিস? এমা, আপনার জেকে কোম্পানি? ওয়েট, জেকে? এই জন্যই ওই ভাইয়াটা আপনাকে জেকে বলছিল। জিয়ন জাঙ্কুক, ছোট করে জেকে। তের বলা কথাগুলো জাঙ্কুক শুনেছি কি শোনেনি কে জানে। জাঙ্কুক আবারও মনিটরের দিকে নজর দিয়ে বলল, আর এভাবে হাসবি না, তোর হাসি খুব পিছিয়ে লাগে আমার কাছে, আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। অদ্ভুত লোক একটা, ওনার কথার কোনো মাথা মুন্ডুই আমি বুঝতে পারি না। মনে মনে এই কথাগুলোতে আওড়ালো, তারপর আস্তে করে বলল, বলছি যে লাইটটা একটু জ্বালাতাম, একটু কাজ ছিল। না, কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই কর। তে জানে জাঙ্কুক এক কথার মানুষ, জাঙ্কুকের কথার কোনো নড়চড় করতে পারবে না সে। তাই এই অন্ধকারে জেনির নাম্বার টুকে ল্যান্ডলাইনে ফোন দিল। হ্যালো জেনি, আমি তে, কেমন আছিস? শোন না, আমাকে একটা ইনফরমেশন দে, বোগাম ভাই কোন ভার্সিটিতে পড়ার জন্য ইউএস এসেছে? ফোনের ওপাশ থেকে তিনি কি বলল তা শোনা না গেলেও আপাতত মনিটরে চলা বাইক ব্রেক ফেল অবস্থায় এক সাইডে পড়ে আছে, সাথে সাথে স্ক্রিনে লেখা উঠেছে গেম ওভার। চিনি, তুই এভাবে কেন কথা বলছিস? তুই কি ড্রাঙ্ক? বেশ করেছি, হ্যাঁ আমি ড্রাঙ্ক। তুই কোনো কালেই আমাদের বন্ধু ভাবিসনি, রোজ আর আমাকে শুধু ব্যবহার করেছিস। শুধু এটা বল, ওটা জান, ওটা জানা, এটা বল। কেন, আমরা কি তোর চাকর নাকি? তুই সব সময় এমন ভাব করে এসেছিস তুই জেকে কুঞ্জের মালকিন, আর আমরা কি লেম নাকি? কি জায়গা বলছিস জেনি? একদম ঠিক বলছি। বোগাম ভাই কত বড় সায়েন্টিস্ট হবে তুই জানিস? তুই ওনার নখেরও যোগ্য নোস। তাই তোর ভালোর জন্য বলছি, ওনার বউ হওয়ার দিবা স্বপ্ন ছেড়ে দে। তোর মতো মেয়েকে বোগাম ভাই জীবনে বিয়ে করবে না। প্লিজ জেনি, এখন করে বলিস না, বল না বোগাম ভাইয়ের ভার্সিটির নাম। রিডিকিউলাস।
এরপরই ফোনের লাইনটা কেটে গেল। তের কি হলো কে জানে, আশেপাশে কে আছে তা কোনো কিছুরই তোয়াক্কা না করে তে মাটিতে চুল বিছিয়ে কাঁদতে শুরু করলো। সেই কান্নার এত তীব্রতা পাশে বসে জাংকুক সহ্য করতে পারলো না। হঠাৎই একটা অদ্ভুত কাজ করে বসলো জাংকুক। জাংকুক নিজের জায়গা থেকে উঠে তেকে হ্যাঁচকা টানে তুলে বাইরে বের করে দিয়ে বলল, আউট। এরপর খট করে জাংকুক দরজাটা বন্ধ করে দেয়। তারপর ভেতরে এসে তের ফেলে রাখা কাগজটা হাতে তুলে কাউকে ফোন দিয়ে বলল, তোকে একটা নম্বর পাঠাচ্ছি, এর A to Z সব ইনফরমেশন আমার চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এমনি অতিরিক্ত ঠান্ডা, তার উপর তের গায়ে কোনো শীতের পোশাক নেই। ঠান্ডায় জমে যাচ্ছে তে। অনেক কষ্টে দরজায় ধাক্কা দিয়ে তে বলেছিল, জাংকুক ভাইয়া প্লিজ দরজাটা খুলুন, আমি জমে যাচ্ছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ভেতর থেকে কোনো প্রতিক্রিয়াই আসেনি জাংকুকের। তে এভাবে কতক্ষণ ডেকেছে জাংকুককে তার হিসেব নেই। এক সময় তে আর পারেনি। দরজার কাছে এগিয়ে পড়েছে তের অসহায় নীল হয়ে যাওয়া শরীরটা। ক্যাফে একটি টেবিলে মাত্র 1 কাপ গরম কফি শেষ করলো সুগা। মনটা চাচ্ছে একটু ধোঁয়া ছাড়তে, তাই ঠোঁটের কোণে একটা সিগারেট নিয়ে সেটা জ্বালানোর চেষ্টা করছিল সুগা। সরি স্যার, এখানে স্মোকিং করা যাবে না। সুগা মাথা তুলে একবার চাইলো। দুধে আলতা রঙের মায়ায় ভরা প্রশস্ত হাসির স্নিগ্ধতা যেন উপচে পড়ছে মেয়েটির মুখে। সুগার কাছে এখন যেন ঠান্ডা হাওয়াকে বসন্তের উষ্ণ হাওয়া মনে হচ্ছে, বসন্তের মন মাতানো হাওয়া। হ্যালো স্যার। ওকে। কথাটা বলে সুগার সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেললো। থ্যাংক ইউ স্যার। কথাটা বলে মেয়েটা চলে গেল অন্য কাস্টমারদের কাছে। তুমি এমন করে কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল উপভোগ করতে চাই। রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ানক শব্দ কানে আসতেই জাংকুকের ঘুমটা ভেঙে গেল। বিকেল 4টা বাজে। দিকে বাইরে রেখে কখন যে ঘুমিয়েছিল জাংকুক তা তার মনে নেই। ও নো, মাথা থেকে তো বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এই মুহূর্তে আর অপেক্ষা না করে জাংকুক ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনেই মুখ গুজে বসে আছে তে। থরথরিয়ে বিদ্যুৎ গতিতে কাঁপছে তে সারা শরীর। দেখে মনে হচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। জাংকুক গভীর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আলগোছে বাচ্চাদের মতো করে নেতিয়ে পড়া থেকে দু হাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতেই চমকে উঠল জাংকুক। বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুললেই কি হতো কি জানে। প্রায় 7 দিন পর তে সুস্থ হয়। এই 7 দিন তের উপর থেকে কি গিয়েছে তা শুধু তেই জানে। তে বোঝে না জাংকুক এতটা বেপরোয়া কেন। কেউ এভাবে কাউকে প্রতিকূল অবস্থায় বাড়ি থেকে বের করে দিতে পারে তাদের জানা ছিল না। আজকাল প্রায় জাংকুক বাড়ি থেকে বের হয়ে যায়। কোথায় যায় তাতে জানে না, জানতেও চায় না। এই লোকটাকে এখন একদমই সহ্য হয় না তের। যত দূরে থাকা যায় ততই ভালো। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা বাজে। জাংকুক মাত্রই বাসায় এসেছে। দরজা খুলে হলরুমের মাঝখানে পা রাখতেই 2 পা নিজ গতিতে থমকে গেল জাংকুকের। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গেল সব থেকে কর্নারের সোফার দিকে। ঘাড়টা কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা জাংকুকের, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে জাংকুক। এদিকে হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে তে। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়ের কোনো হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। জাংকুক না চাইতেও এক পলক পা থেকে মাথা অবধি পরক করে নিল তেকে। হুট করে কেমন জানি ঘোর লেগে গেল জাংকুকের 2 চোখে। নেশাগ্রস্তের মতো চোখ দুটো ঝাপসা লাগছে জাংকুকের। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা তেল লতানো নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে জাংকুকের কাছে। বয়সের তারতম্য আর সম্পর্কের জটিলতা সবকিছুই কয়েক মুহূর্তের জন্য ভুলে বসেছে জাংকুক। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন মনে হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়া প্রণয় আসক্তি কেনই বা হুট করে মাথায় চাড়া দিয়ে উঠেছে জাংকুকের। সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কি কোনো সমাজ মেনে নেবে?
বাঙালি সমাজ তো একদমই না। ধর্মে যার প্রাধান্য আছে সমাজে তার স্বীকৃতি নেই। কেন যে এমন হয় জাঙ্কুক ভেবে পায় না। পায়ে পায়ে এগিয়ে গিয়ে তের শিওরে ধপ করে বসে পড়ল জাঙ্কুক। তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আবার কেন ফিরে এলি আমার এই আত্মরা জীবনে? পাখিটা পুড়িয়ে দিতে। এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি তাহলে বিশ্বাস কর তুইও পুড়বি। আমার দহনে পোড়াবো তোকে আমি। এখন তার ছোট নষ্টই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়ে আসক্ত হব। জাঙ্কুক অযাচিত ঘোরের বসে আরো কিছু বলতে যাবে, তার আগে ঠিক ঘুমের তালে একটু নড়চড়ে ওঠে। তৎক্ষণাৎ হুঁশ ফিরে আসে জাঙ্কুকের। ও এটা কি করতে যাচ্ছিল? এক ঝটকায় জাঙ্কুক উঠে দাঁড়িয়ে ওয়ার্ডরোব থেকে একটা চাদর বের করে ছুঁড়ে মারল তের উন্মুক্ত শরীরে। বেশ কয়েকবার জিমিনকে ফোন করার পরও জিমিন ফোন ধরেনি। পরবর্তীতে তের কান্না সহ্য করতে না পেরে জাঙ্কুক তেকে নিয়ে বেরিয়ে এলো সে ক্যাফেটেরিয়াতে। তে ভেবে পাচ্ছে না এখানে কেন নিয়ে এলো জাঙ্কুক ওকে। এখানে কেন নিয়ে এলেন আমাকে? আপাতত হাসপাতালে। আসলে তে জানে না ওর বড় বোন জিমিন যে এখন ক্যাফেটেরিয়াতে পার্ট টাইম জব করে। আশেপাশে খুঁজে দেখ, এখানে পেয়ে যাবি। তে যখন হন্যে হয়ে জিমিনকে খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ করে এক অদ্ভুত প্রশ্ন করে বসে জাঙ্কুক। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল, না যখন ছোট ছিলি তখন তো দেখিনি? এই মুহূর্তে জাঙ্কুকের কথায় তে ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে, নাকি আহম্মকের মতো প্রশ্ন করায় ঠাটিয়ে থাপ্পড় মারবে জাঙ্কুককে ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, জাঙ্কুক তো ওর থেকে বয়সে দ্বিগুণ বড়। তে পেছনে তাকায়। জিমিন খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। লম্বা মতো একটা লোক জিমিনের হাত ধরে জিমিনকে হাঁটতে সাহায্য করছে। আপা, তুই পায়ে ব্যথা পেলি কি করে? আর কোথায় চলে গিয়েছিলি? তুই জানিস আমি তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। তেমন কিছু না, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট রে। চিন্তা করিস না, আমি এখন ঠিক আছি। এদিকে মুখোমুখি জাঙ্কুক আর সুগার মুখে ভেসে উঠল এক রহস্যময় হাসি। ওরা যে কি মনে করে হাসছে সেটা একমাত্র ওরাই জানে। জিনের ওপেন হার্ট সার্জারি করতে প্রায় 1 বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছে ডক্টর। এদিকে তে 1 মাস ধরে বাড়িতে বসা, ভালো লাগছে না। তে আবার পড়াশোনা শুরু করতে চায়। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো না বলে দেবে, কিন্তু না। জাঙ্কুক থেকে ভুল প্রমাণ করে নিজেই থেকে জিজ্ঞাসা করেছিল তে কোন বিষয়ে ভর্তি হতে চায়। জাঙ্কুক সেখানে ওকে ভর্তি করাবে। আগামীকাল থেকে তে আবার ভার্সিটি যাবে। সেই খুশিতে সকাল সকাল তে রান্না চড়িয়ে গুনগুনিয়ে গান গাইছিল। এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কাছে পাবো ওকু তোমার নিমন্ত্রণ। ব্যাস এইটুকুই গিয়েছিল তে। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। তে দরজা খুলে কাউকে দেখতে পায় না, তবে দরজার সামনে একটা তাজা টকটকে লাল গোলাপের বুকে, তার মধ্যে একটা উইশ কার্ড। তে প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল। তারপর সে উইশ কার্ডটা খুলে পড়তে শুরু করলো। সেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার ফ্রম আই। কার্ডটি পড়ে তে তাকালো জাঙ্কুকের রুমের দিকে, যেখানে জাঙ্কুক আপাতত নিশ্চিন্তে ঘুমাচ্ছে।